ক্লাস 9-এর ইতিহাসে আজকে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। এর আগের দিন আমরা ফরাসি বিপ্লব সংক্রান্ত আলোচনা করছিলাম। তাতে আমরা বলেছিলাম যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বুর্বো রাজবংশের বিরুদ্ধে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক তারা আন্দোলন করেছিলেন, যাকে বলা হয় ফরাসি বিপ্লব। তো এই ফরাসি বিপ্লবের পশ্চাতে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম রাজনৈতিক কারণ। তাতে বলেছিলাম যে বুর্বো বংশের রাজারা ছিলেন অকর্মণ্য, অপদার্থ, তারা ছিলেন স্বৈরাচারী, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জনগণের সুযোগ সুবিধার দিকেও তারা নজর দিতেন না। তাদের কর্মচারী হিসাবে যে অভিজাতরা নিযুক্ত হতেন তাদের মধ্যে ছিলেন ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা, যারা প্রচণ্ডভাবে সাধারণ মানুষদের শোষণ করতেন। আর সেই সঙ্গে আমরা বলেছিলাম যে দুটো আইন তারা ব্যবহার করতেন, লেতর দ্য ক্যাসে এবং লেতর দ্য গ্রেস। লেতর দ্য ক্যাসে অনুযায়ী যে কোনো মানুষকে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হতো। সাধারণ মানুষকে এইভাবেই আটকে রাখত ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা। আর আরেকটা আইন ছিল লেতর দ্য গ্রেস, যে আইন অনুসারে যে কোনো অভিজাতকে বিনা বিচারেই জেল থেকে মুক্তি দেওয়া যেত। এই আইন অনুসারে অভিজাতরা বা সরকারি কর্মচারীরা, রাজকর্মচারীরা কোনো অত্যাচার করে, অন্যায় করে তারা যদি গ্রেপ্তার হতেন তাদের ছাড়িয়ে আনা যেত। এইভাবে বিভিন্ন আইনকে কাজে লাগিয়ে এবং রাজার অপদার্থতাকে কাজে লাগিয়ে জনগণের ওপর চরম শোষণ করা হয়েছিল। ফলে এই রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলনে ফেটে পড়েছিল। এটা ছিল রাজনৈতিক কারণ। এর পরের দিন আমরা সামাজিক কারণ আলোচনা করেছিলাম, যাতে আমরা বলেছিলাম সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। তার মধ্যে প্রথম সম্প্রদায় ছিল যাজক সম্প্রদায়, যারা জনসংখ্যার মাত্র 1%-এরও কম ছিল। দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত সম্প্রদায়, যারা ছিল জনসংখ্যার 2%। এই অভিজাত এবং যাজক এরা সংখ্যায় মাত্র 3% হলেও তারা সমস্ত সুযোগ সুবিধা সব কিছু ভোগ করত। দেশের অর্থ সম্পদ, জমি জায়গা সব ছিল তাদের হাতে। আর বাকি যে 97% মানুষ, তার মধ্যে চিকিৎসক ছিলেন, শিক্ষক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, আইনজীবী ছিলেন এবং গরিব খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ভবঘুরে সম্প্রদায়ের মানুষেরা ছিলেন। এই বৃহৎ সংখ্যক মানুষের কোনো রকম কোনো অধিকার ছিল না। আইন ছিল তাদের বিরুদ্ধে, সমস্ত কর তাদের উপর চাপানো হতো। এইভাবে সমাজের প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় ছিল সুবিধাভোগী সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায় ছিল সুবিধাহীন সম্প্রদায়। সমাজের এই যে বিভাগ, এই যে বিভাজন, এর বিরুদ্ধেও কিন্তু সাধারণ মানুষ আন্দোলনে ফেটে পড়েছিলেন। এটা ছিল ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। আজ আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। সেই সময় ফরাসি বিপ্লবের অর্থনীতির মধ্যে এমন কিছু বিষয় যুক্ত ছিল যেগুলো দেশের অর্থনীতিকে বা দেশের সাধারণ মানুষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। এজন্য ফরাসি অর্থনীতিকে বলা হয়েছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। অর্থাৎ একটা জাদুঘরে যেমন সমস্ত রকম জিনিসের উপাদান থাকে, অর্থাৎ যদি মুদ্রা দেখি বিভিন্ন রকম মুদ্রা থাকে, যদি আমরা কোনো প্রাণী দেখি বিভিন্ন রকম প্রাণীর জীবদেহ সেখানে থাকে, বিভিন্ন রকম শাড়ি বা বস্ত্রের প্রদর্শনী হয় জাদুঘরে, তেমনি একটা অর্থনীতির যত রকম ভুল দিক আছে, এই সমস্ত ভুল দিকগুলো সমস্ত ছিল ফ্রান্সের অর্থনীতির মধ্যে, যেটা সাধারণ মানুষের ওপর চরম দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে ফরাসি অর্থনীতির দুর্বলতার দিকগুলো কি ছিল সেটা আমরা একটু আলোচনা করে নিই। দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে রাজা ইচ্ছা মতো অর্থ খরচ করতেন। বিলাস ব্যসনে তাদের অর্থ খরচ হতো। শুধু ফ্রান্সের রাজপরিবার, তাদের চাকরের সংখ্যা ছিল, পরিচারকের সংখ্যা ছিল 2000। শুধু রাজার পরিবারকে দেখাশোনা করার জন্য 2000 কর্মী ছিল। শুধু রানী মারি আন্তোয়ানেত, তাকে দেখাশোনা করার জন্য শোনা যায় 500 কর্মী ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই কর্মচারীদের
মাইনে দিতে কত টাকা চলে যেত, এরপর সেনাবাহিনী আছে, সব কিছু আছে। অর্থাৎ বিলাস ব্যসনের পেছনে তাদের প্রচুর অর্থ নষ্ট করা হতো। তাছাড়া সরকারের যে ট্যাক্স আদায় করত, রাজা সেই সব কিছু দেখতেন না। রাজা আমোদ আহ্লাদে মজে থাকতেন। ট্যাক্সটা, করটা আদায় করতেন কারা? কর্মচারীরা। তারা যে পরিমাণ কর আদায় করতেন সবটা কর রাজাকে দিতেন না, রাজাও কোনো হিসাব নিতেন না। ফলে রাজ পরিবারের বা রাজকোষের অর্থ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এই অবস্থায় রাজাকে বাইরে থেকে ঋণ গ্রহণ করতে হয়, অন্যান্য দেশ থেকে ঋণ সংগ্রহ করতে হয়। প্রচুর এই ঋণের শোধ দিতে গিয়ে প্রচুর অর্থ বেরিয়ে যায়। তারপরেও রাজারা নিজেদের খেয়াল মেটানোর জন্য আমেরিকার স্বাধীনতা যুদ্ধে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলেন, যেখানে তাদের জড়ানোর কোনো দরকার ছিল না। কিন্তু আমি ফ্রান্স, আমি সব বিষয়ে হস্তক্ষেপ করব, এই গর্ব অনুভব করার জন্য তারা অর্থনীতি প্রচুর খরচ করে বিভিন্ন যুদ্ধে ফ্রান্সকে জড়িয়ে ফেলে। ফলে ফ্রান্সের অর্থনীতি অবস্থা আরও ভেঙে পড়ে। এই অবস্থায় ফ্রান্সের অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা দেখছি যে ষোড়শ লুইয়ের সময়, অর্থাৎ 1774 থেকে 93 আমলে অবস্থা এমনই সংকটাপন্ন হয় যে যুদ্ধজনিত ব্যয়ের ঘাটতি মেটানোর জন্যই বাজার থেকে ঋণ করতে হয়। আগেই বলেছি যে অকারণে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েন, যে যুদ্ধের খরচ মেটানোর জন্য আবার অন্য দেশ থেকে ঋণ সংগ্রহ করতে হয়। এইভাবে পরপর তিনজন রাজা তারা এত পরিমাণ বিলাসিতা করেছিলেন এবং এত পরিমাণ খরচ করেছিলেন যা ফ্রান্সের অর্থনীতিকে বিপন্ন করে তোলে। এবার এই অর্থ সংগ্রহ করার জন্য রাজাকে কিসের ব্যবস্থা করতে হয়? কর ব্যবস্থা করতে হয়। এবার আমরা দেখি ফ্রান্সের কর ব্যবস্থা কেমন ছিল। রাজার রাজকোষের আয় কোথা থেকে হয়? প্রজাদের কর থেকে। আমরা আগেই বলেছিলাম যে ফ্রান্সের যে জমি ছিল সেই জমির শতকরা শতকরা 65% ছিল প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের হাতে। তৃতীয় সম্প্রদায়ের হাতে ছিল মাত্র 35% জমি। এই বিশাল পরিমাণ জমি সম্পদ যাদের হাতে ছিল, সেই প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়কে কোনো রকম কর দিতে হতো না। তাহলে কি বললাম? যাদের হাতে প্রচুর পরিমাণ সম্পত্তি তারা কোনো কর দিচ্ছে না। আর শতকরা 96% মানুষ বা 97% মানুষ যাদের হাতে জায়গা জমি ছিল না, যাদের হাতে অর্থ ছিল না, এই সাধারণ খেটে খাওয়া মানুষদের মোট রাজ্যের মোট করের 95%ই তাদের বহন করতে হতো। যাদের হাতে সমস্ত জমি তাদের ওপর কর নেই, যাদের হাতে কিছু নেই তাদের ওপর সমস্ত কর চাপানো। এই করের মধ্যে প্রধান ছিল 3টি কর। এই প্রধান 3টি কর হল টেইল বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর এবং ভ্যান্তিয়েম বা আয়কর। আচ্ছা, এইখানে একটু ভুল দেওয়া আছে, তোরা একটু খেয়াল করে নিবি। টেইলটা হলো আয়কর, ক্যাপিটেশন হলো উৎপাদন কর, আর ভ্যান্তিয়েম এটা হলো ভূমিকর। ভয়ে ভয়ে মেলাবি। ভ্যান্তিয়েম হলো ভূমিকর, টেইল হলো আয়কর, আর ক্যাপিটেশন হলো উৎপাদন কর। এই 3 প্রকার কর সাধারণ মানুষের ওপর চাপানো ছিল। তার সঙ্গে সঙ্গে যে অতিরিক্ত করগুলো ছিল সেটা হলো গ্যাবেল বা লবণ কর, টাইথ বা ধর্মকর, এইডস বা মদ্য পণ্যের ওপর কর, তামাক জাতীয় পণ্যের ওপর কর। এছাড়াও নানা রকম সামন্ত কর ছিল, অর্থাৎ সামন্ত প্রভুদের নানা রকম কর দিতে হতো। যার মধ্যে একটা ছিল বাধ্যতামূলক বেগার শ্রম, যার নাম ছিল করভি। এছাড়াও আরও নানা রকম কর ছিল। সেতু কর ছিল, রাস্তার জন্য কর ছিল, বানালিতে অর্থাৎ শস্য ভাঙানোর জন্য কর ছিল, পেঁয়াজ নামক একটি কর। এরকম বিভিন্ন কর তাদের ওপর চাপানো ছিল।
ফলে সাধারণ মানুষকে তাদের আয়ের সমস্ত অংশই, বেশিরভাগ অংশই এই কর মেটাতে দিয়ে দিতে হতো, অথচ যাদের হাতে প্রচুর সম্পত্তি তাদের উপর কোনো কর ছিল না। ফলে অ্যাডাম স্মিথ এই কর ব্যবস্থাকে লক্ষ্য করেই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। এর সঙ্গে সঙ্গে ছিল অর্থনৈতিক বিপর্যয়। ফ্রান্সের শস্যহানি হয়, অর্থাৎ ফসল নষ্ট হয়, এর জন্য খাদ্যশস্যের দাম 60 থেকে 65% বৃদ্ধি পায়। মজুরি বৃদ্ধি পেয়েছিল 22%, অথচ খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে 60 থেকে 65%। ফলে সাধারণ মানুষের অবস্থা একেবারেই সঙ্গীন হয়ে পড়ে, বিভিন্ন জায়গায় রুটির দাঙ্গা শুরু হয়। তাহলে আমরা ফ্রান্সের অর্থনীতির অবস্থাটা বুঝতে পারলাম যে রাজা প্রচুর পরিমাণে খরচ করেছেন, সেই খরচ মেটানোর জন্য বিদেশ থেকে ঋণ সংগ্রহ করেছেন, সেই ঋণের সুদ দিতে গিয়ে প্রচুর পরিমাণ অর্থ বেরিয়ে যাচ্ছে, রাজকোষের আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, অথচ রাজকোষের আয় বাড়ানো হবে যে কর ব্যবস্থার মাধ্যমে, সেই কর ছিল ভ্রান্ত কর নীতি। যাদের হাতে প্রচুর জমি, সেই প্রথম দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাত ও যাজক সম্প্রদায়, তাদের উপর কোনো কর বসানো হতো না। সাধারণ মানুষ যাদের জায়গা জমি নেই, যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, তাদের ওপর নানা রকম প্রত্যক্ষ ও পরোক্ষ কর চাপানো ছিল। ফলে সাধারণ মানুষের ওপর আর কর বসানোর কোনো জায়গা ছিল না। তা সত্ত্বেও রাজা তাদের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ দিতে শুরু করেন, জিনিসপত্রের দাম বেড়ে যায়, কিন্তু তাদের আয় বাড়েনি। ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন দুর্বিষহ হতে শুরু করে। এই প্রচণ্ড অর্থনৈতিক চাপ থেকে মুক্তির জন্যই তারা বিদ্রোহের পথে এগিয়ে যায়। এই ছিল ফ্রান্সের অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের। তোরা একটু ভালো করে এই জিনিসটা পড়বি, কিছু বুঝতে না পারলে অবশ্যই আমায় জিজ্ঞেস করবে, আমি আবার বিষয়টা পরিষ্কার করে দেব। ফ্রান্সের অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের।